একটা শহরে রেস্টুরেন্ট বাদে কোথাও ঘোরার জায়গা নেই, সেই রেস্টুরেন্টে গেলে তো আমাদের ফাস্টফুড খাওয়াই লাগছে। ভাত মাছের থেকে ফাস্টফুডটাই হচ্ছে খাওয়া হয় বেশি, খেলেও প্রতিনিয়তই খাইতে মনে চায়। বাচ্চাদেরকে কিভাবে মানে কনভিন্স করবে কি, বড়রাও নিজেরা আসক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দিকটা। ধানি জমি, গরু বাছুরের চারণভূমি পেরিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা। লোকালয়ে ঢুকতেই যে দৃশ্য মিলে যায় শহরের সাথে। গ্রামীণ জনপদে রাস্তার দুপাশে গড়ে ওঠা দোকান রেস্তোরাঁয় বিকেলের আয়োজনে তৈরি বার্গার, স্যান্ডউইচ, পাউরুটির ভেতর মাংসের কিমা দিয়ে চিকেন টোস্ট। সব বয়সী মানুষ এসবের ক্রেতা। এর মাঝে ঘানি ভাঙা সরিষার মুড়ি মাখা, চিড়া, নিমকি, বাতাসা গ্রাম ছাড়া হলো নীরবেই। এই গ্রাম থেকে 16 কিলো কেন্দ্রে চট্টগ্রাম মূল নগরীতে ফাস্টফুডের জাল বিস্তৃত হয়েছে 3 দশক ধরে। তা এখন পরিণত হয়েছে অভ্যাসে। একসময় নগরীর অভিজাত 2-1টি রেস্টুরেন্টে মিলত এই খাবার। এখন সড়কের পাশ, বিনোদন স্পট, গলির মুখ কিংবা বাসার নিচেও আছে ফাস্টফুডের দোকান। কাজী মাহফুজ ঘুরে দেখেন 16 শহরের বিপ্লব উদ্যানের মতো নগরীর বিভিন্ন পয়েন্ট এখন শুধুই ফাস্টফুডের দখলে। চট্টগ্রাম শহরে অভিজাত ফাস্টফুড রেস্টুরেন্টের সংখ্যা 150টির কাছাকাছি। এর বাইরে মার্কেট কেন্দ্রিক ফুডকোর্ট আর স্ট্রিট ফুড মিলে আরও 500র মতো দোকান রয়েছে। প্রতিটি দোকানে দৈনিক গড়ে 20,000 টাকা বেচা কেনা হয়। সব মিলিয়ে মাস শেষে চট্টগ্রামে প্রায় 40 কোটি টাকার ফাস্টফুডের বাজার রয়েছে। স্ট্রিট ফুড আছে, থাই ফুড আছে, অ্যারাবিয়ান আছে, মানে এখানে সব রকম ফুড পাওয়া যায়। স্ট্রিট ফুডগুলো এই হেলদির ব্যাপারে, হাইজিনিকের ব্যাপারে কিছু কোয়েশ্চেন থাকে। হেলথ ইস্যু থাকছেই, বাট আপনি যদি লিমিট অনুযায়ী কনজাম্পশন করেন তাহলে আমি বলবো অবভিয়াসলি ইটস নট ভেরি হার্মফুল। বাসায় বসেই ফুড চাই, আমি ফুড পান্ডে অর্ডার করে দিলাম, বা আমি বাজার চাচ্ছি, বাজারও এখন অর্ডার করা যায় অনলাইনে। সো ফুডের ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। শর্টকাট কি চাচ্ছি আমি এই মুহূর্তে। একসময় বাংলাদেশে বেকারি পণ্যের জয়কার ওঠে নোয়াখালীর মাইজদি থেকে। জেলার এই ঐতিহ্য এখনও কিছুটা টিকে থাকলেও তার চোখে চোখ রেখে জিতে যাচ্ছে ফাস্টফুড। জেলার 9 উপজেলায় ছোট বড় মিলিয়ে আছে 200-র বেশি ফাস্টফুডের দোকান, যেখানে সকাল থেকে মধ্যরাত অবধি প্রতিদিন বিক্রি 50 থেকে 60 লাখ টাকা। 1 দশক আগেও এখানে 15 থেকে 20টি দোকান ছিল বলে নাসিম শুভকে জানান স্থানীয়রা। দোকানের প্রক্রিয়াজাত খাবার বা ফাস্টফুড স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও এসবেই বুধ হয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। মা চাচির হাতের তৈরি পিঠার স্বাদ ভুলে দিন দিন ফাস্টফুডে আসক্ত হচ্ছে নতুন এই প্রজন্ম। কিছু আইটেম আছে যেগুলা খেলেও প্রতিনিয়তই খাইতে মনে চায়, তাই এগুলা খাওয়ার। তো বন্ধের দিনটা স্বামী সন্তানদেরকে নিয়ে একটু আনন্দ, একটু ঘুরে ফেরার জন্য আর কি আমরা আসলে ফাস্টফুডে আসি। ইয়াং জেনারেশন সবাই ফাস্টফুড চায়। বেকারি শুধু বেকারি আইটেম রাখলে আমাদের ব্যবসা বাণিজ্য এটা চলবে না। পিঠা, পায়েস, পিন্নি এই জাতীয় খাবারগুলো কিন্তু এখন গ্যাপ হয়ে গেছে। এটা মা বোনেদের বর্তমান ব্যস্ততার কারণে হোক বা যুগের চাহিদার কারণে ওনারা আগের মতো তৈরি করতে পারতেছে না। তো এর বিকল্প তো একটা ফুড দরকার। এই ফুডটা কি নিবে? যার জন্য বর্তমান প্রজন্ম যারা বেড়ে উঠতেছে তাদের প্রতিদিনের চাহিদায় ফাস্টফুডটা স্থান পাচ্ছে। ফাস্টফুডের যে জাদু পুরো দেশকে আচ্ছন্ন করেছে তার বাজিকর ঢাকা। রাজধানী ঢাকায় প্রথম ফাস্টফুড এসেছিল বেকারির কাজঘরে। অলিম্পিয়ার হ্যামবার্গার, ফ্রেঞ্চ ও সুইস বেকারির হাত ধরে এসেছিল বার্গার, হটডগ। 4 দশক ধরে সুইস বেকারি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। তাদের কাজঘরে যুগের সাথে তাল মিলিয়ে শোভা পাচ্ছে নতুন নতুন ফাস্টফুড। ও হ্যাঁ, আইসক্রিম এনেছিল ক্যান্ডি ফ্লস, আর প্রথম ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয় আমেরিকান বার্গারে। ফাস্টফুডের তালিকা কেবলই লম্বা হয়েছে এরপর থেকে। 4 দশকে রেস্তোরাঁর বাইরে ফাস্টফুড ডালপালা মেলেছে ফুটপাত, পার্ক, বিনোদন কেন্দ্রে, যাতে প্রলুব্ধ হয়ে ভোজন রসিক ডুবেছে মোহে। নিয়মিত অভ্যাসে আপন করে নিয়েছে অসংক্রামক ব্যাধি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের এক গবেষণা বলছে, গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, কোলন ক্যান্সার, ডায়াবেটিসের মতো ব্যাধি লাফিয়ে বাড়ছে। দেশে মোট মৃত্যুর 67% অসংক্রামক রোগে।
বিএসএমএমইউ এর পৃথক এক গবেষণায় পাওয়া যায় ফাস্টফুডে ক্ষতিকর উপাদানের উচ্চ মাত্রা। পাশাপাশি অগ্নাশয়, পেটের জ্বালায় ঘি ঢালা ফাস্টফুডের সমান্তরালে বেড়েছে গ্যাস্ট্রিকের ওষুধের বাজার। 2021 সাল পর্যন্ত 5 বছরে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি বেড়েছে 12% হারে। একই প্রবৃদ্ধি থাকলে বর্তমানে দেশে গ্যাস্ট্রিকের ওষুধের বাজার দাঁড়িয়েছে প্রায় 5,000 কোটি টাকায়। ক্ষুধামন্দা, স্থূলতা, উচ্চ রক্তচাপ, অনিদ্রার মতো শারীরিক সমস্যা নিয়েও রাজধানীবাসী নিয়মিত মুখে তুলছে ফাস্টফুড। সময় স্বল্পতা, সহজলভ্যতার অজুহাতে ভুলতে বসেছে দেশি ও সুষম খাবার। একটু নিজে একটু সেফলি থাকতেছি, কারণ আবার যেন এই গ্যাস্ট্রিনের সমস্যা করে। কারণ কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে ডাক্তার দেখে আসছি। আমি নাস্তা করি ফাস্টফুড দিয়ে, আবার ডিনার টাইমেও আমি দেখা যাচ্ছে যে বাসায় না খেয়ে আমি দেখা যাচ্ছে চাপ অথবা আপনার আদার্স যে ফাস্টফুডগুলো আছে এগুলো খেয়ে বাসায় চলে যেতাম। মানুষের তো অনেক ধরনের নেশা থাকতে পারে, আমার একটা ফাস্টফুডের প্রতি এটা একটা নেশা। আমার পার্সোনালি হচ্ছে ফাস্টফুডই ভালো লাগে বেশি। আমরা যারা অফিসে বা যারা জব করছেন তাদের কিন্তু সম্ভব হচ্ছে না বাসার খাবারটা খাওয়া। একটা বেলা হইলেও আমাদের বাইরে খাওয়া লাগছে। স্বাস্থ্যগত দিক দিয়ে কতটুকু উপকারী এইটার চেয়ে মানে বেশি প্রায়োরিটি পাচ্ছে আসলে সময় কাটাতে গিয়ে। এটা একটা উপসঙ্গ হয়ে গেছে। আমাদের দৈনন্দিন জীবনে বলা যায় যে আমরা ঘরের খাবার থেকে বাইরের খাবারটা বেশি ভোজন করে থাকি। স্টুডেন্ট চাকরি করে, বিভিন্ন প্রকারের লোক এই জায়গায় ঘুরিয়ে আঁকে, যদি খারাপ হইতো তাহলে তার খাইতো না তারা। বিকাল 3:30 থেকে শুরু করি, রাত্রের 11টা পর্যন্ত থাকে। 300-350 মানুষের খাবার আমরা রেডি করি প্রতিদিন। আমার টোটাল 3টা ব্রাঞ্চ, আর ঢাকার বাইরে একটা কাজ চলতেছে ভৈরব বাস স্ট্যান্ড। গড়ে ওঠা বিরূপ খাদ্যাভ্যাসের কারণে বছর বছর চিকিৎসা ব্যয় বাড়ছে। গত 2 দশকে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় বেড়েছে 7 গুণ, যার 64% ব্যয় হচ্ছে শুধু ঔষধে। সরকার এ খাতে বরাদ্দ বাড়ালেও দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের 2/3 ব্যক্তির নিজ খরচে। চিকিৎসকরা বলছেন, ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ও ওষুধ খরচ বৃদ্ধির কারণ খাদ্যাভ্যাসের পরিবর্তন। ফাস্টফুডে আসক্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও তরুণরা। প্রচুর বাচ্চা আমরা পাই যে ঘন ঘন বমি, ঘন ঘন ডায়রিয়া, এবং হচ্ছে যে ওয়েট, মানে দেখা যায় যে এই বমি ডায়রিয়ার জন্য ওয়েটটা বাড়ছে না সঠিকভাবে, এটা একটা। তারপর হচ্ছে আর এর সাথে সাথে কি হচ্ছে, এটা স্থূলতাও বাড়ায়, ওবেসিটিটা খুব বাড়ায়। কারণ হচ্ছে এই ফাস্টফুডে কি থাকে, প্রধান কম্পোনেন্ট হচ্ছে দেখেন বার্গার বলেন, পিৎজা বলেন, স্যান্ডউইচ বলেন, সবগুলোতেই কিন্তু মেইন কম্পোনেন্ট কার্বোহাইড্রেট। তাহলে শর্করাটা বাড়ছে, সাথে কি থাকছে, ফ্যাট কম্পোনেন্ট বেশি থাকছে, অর্থাৎ চর্বির পরিমাণটা বেশি থাকছে। এই চর্বি এবং কার্বোহাইড্রেট এটা একটা নির্দিষ্ট মাত্রার উপরে যখনই যাবে এটা আমার বডিতে অ্যাবজর্ব হতে থাকবে, অর্থাৎ জমা হতে থাকবে। অতিরিক্ত ওজন তো অবশ্যই স্বাস্থ্যের ক্ষতিকর, যেটার জন্য এর কনসিকোয়েন্স হিসাবে অনেকগুলো ডিজিজ আসতে পারে। যেমন হচ্ছে যে আপনার ফ্যাটি লিভার ডিজিজ, এটাও একটা কনসার্ন অনেক দিন ধরেই, যে লিভারে চর্বি জমা, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, ন্যাশ বলে একটা জিনিস আছে যে লিভারের প্রদাহ, এই জাতীয় জিনিস কিন্তু লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। স্ট্যাটিস্টিক্স না থাকলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে ডেফিনেটলি 2 দশক আগে যে রোগীদের প্যাটার্ন দেখতাম এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটার জন্য ফাস্টফুড বা সুষম খাবার খাচ্ছেন না, এই জাতীয় এই যে ফ্যাক্টরসগুলো, এগুলো কিন্তু এখন একটা অ্যালার্মিং হিসাবেই আসলে যাচ্ছে বলে আমার মনে হয়। তবে এসব স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েও ফাস্টফুডকে কেন্দ্র করে যে রেস্টুরেন্ট ব্যবসার প্রসার ঘটেছে তাতে প্রায় 30 লাখ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে বলে দাবি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। 2010-এর পর এই সেবা খাতে 12 লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। বিবিএসের সবশেষ হালনাগাদ বলছে 11 বছরের ব্যবধানে দেশের রেস্টুরেন্টের সংখ্যা 2,75,000 থেকে 4,36,000-এ পৌঁছেছে। এ খাতে বছরে বিক্রি 38,000 কোটি টাকা, যা জিডিপির 1% কিছু বেশি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2018-19 অর্থবছর থেকে রেস্তোরাঁয় খাবারে গ্রেডিং চালু করলেও তা সীমাবদ্ধ ভালো রেস্তোরাঁর মধ্যেই। বাজার ভিত্তিক অর্থনীতিতে চাহিদা অনুযায়ী যোগান বাড়িয়ে মুনাফা করার প্রবণতা রয়েছে, যার ফলে শুধু ভোক্তা নয়, উদ্যোক্তার কাছেও ফাস্টফুড গত 10 বছরে বিনিয়োগের শীর্ষ পছন্দে উঠে এসেছে। তবে নতুন খাদ্যাভ্যাস, কর্মদক্ষতা, স্বাস্থ্য বা অর্থের উপর যে চাপ তৈরি করছে তা নিয়ন্ত্রণ কার দায়, ভোক্তা, উৎপাদক না রাষ্ট্রের? উৎপাদন প্রক্রিয়া থেকে একদম ভোক্তা গ্রহণ পর্যন্ত বিভিন্ন স্তরে বিভিন্ন অসঙ্গতি আমরা দেখে থাকি। তো সেই লক্ষ্যে তাদেরকে আমরা সচেতন করছি, ক্ষেত্র বিশেষে তাদেরকে আইনের আওতায় আনছি।
পুরো দক্ষিণ এশিয়ায় আমরা সবার নিচে, আমাদের মাস্টার শেফ নাই বললেই চলে। এখন সময় আসছে আমাদের যে ট্রেডিশনাল ফুডগুলো আছে সেটাই যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে হয়তো আমাদের দেশে এই ফাস্টফুড থেকে কিছুটা মুখ ঘুরিয়ে নিয়ে আসবে, সেটা অনেক ফিউশন হতে পারে। গ্রাম থেকে মহানগর আমরা যখন ছুটি বেরিয়েছি ফাস্টফুডের বিস্তার চিহ্নিত করতে, তখন ক্যামেরার সামনেও পেছনে ধরা পড়ে নানান চিত্র। রয়েছে অস্বাস্থ্যকর উপকরণ, আমদানি ব্যয়, লাভ ক্ষতির হিসেব বা তথ্যের অপ্রতুলতা। প্রতিদিনের খাবারে আমরা ব্যাপকভাবে ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে উঠলেও বিশ্বব্যাপী এর পরিচিতি এখন জাঙ্ক ফুড হিসেবে, অর্থাৎ যেসব খাবার শরীরের পুষ্টি চাহিদা মেটানোর তুলনায় স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বেশি। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে এটি একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে ফাস্টফুড তৈরির উপকরণ যেমন আমদানি নির্ভর, তেমনি অপরিমিত ভোগে অসংক্রামক ব্যাধি তৈরি হয়ে বাড়ছে চিকিৎসা খরচ। দেশেই ফাস্টফুড তৈরির উপকরণের একটি নিরাপদ বাজার তৈরি করা গেলে যেমন একদিকে একটি বিকল্প পণ্য বাজার তৈরি হবে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি কমে সাশ্রয় হবে অর্থ। মায়ের হাতের ছোঁয়ায় তৈরি ঘরের খাবার রয়ে যাচ্ছে টিফিন বক্সের কোণে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মুখে উঠছে নানা ধরনের অপুষ্টিকর খাবার। আর এই সকল খাবারের তৈরিতে বিশেষ কোনো নজরদারি না থাকায় এগুলোর হাইজিন নিয়েও বিতর্ক রয়েছে নানা মহলে। একদিকে এই সকল ফাস্টফুড দোকানে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হলেও মোটা দাগে প্রজন্ম হারাচ্ছে সুস্বাস্থ্য। তাই ঘরের তৈরি খাবারের প্রতি অভিভাবকদের জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। ফাস্টফুডের বিস্তৃতি দ্রুত সময়ে ঘটলেও এসব খাবারের মান নিয়ে কিন্তু বেশ প্রশ্ন রয়েছে। ফাস্টফুড নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি চট্টগ্রাম শহরের গুটি কয়েক রেস্টুরেন্ট ছাড়া অধিকাংশ খাবারের দোকানে খাবার তৈরির জায়গা এবং পরিবেশনের যে স্থান সেগুলো হচ্ছে বেশ অস্বাস্থ্যকর। আর এই ফাস্টফুডগুলোকে মুখরোচক এবং আকর্ষণীয় করতে সেখানে মেশানো হয় রং আর কেমিক্যাল। এমন অবস্থায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে তদারকি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার করার পাশাপাশি ভোক্তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে।